ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার আরেক দফা বাড়াতে পারে বাংলাদেশ ব্যাংক, যা চলতি অর্থবছরের জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যেই মুদ্রানীতিতে কার্যকর হতে পারে, যা 10 থেকে বেড়ে 10.50% দাঁড়াবে। এতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ আরও বেড়ে ব্যবসা বাণিজ্যের খরচ বাড়বে। এসব নিয়ে টালি খাতার আজকের বিষয়ে ব্যাংকের নীতি সুদহার বাড়লে ক্ষতি কি আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। ধন্যবাদ। শুরুতে মোহাম্মদ আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি শুরুতে বলছিলাম, একে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার, এবং কেন্দ্রীয় ব্যাংক সেক্ষেত্রে আরেকবার নীতি সুদ হার বাড়াতে চাই, যেটা গিয়ে দাঁড়াবে 10.50%। সবকিছু মিলিয়ে, সার্বিক প্রেক্ষাপট মিলিয়ে আসলে এক্ষেত্রে ব্যাংকিং খাতে কি প্রভাব পড়বে? আসলে নীতি সুধারের তো অনেকগুলো কারণে নীতি সুধার বাড়াতে হয়। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ইনফ্লেশন। যেহেতু ইনফ্লেশনটা ডবল ডিজিটের মধ্যে রয়ে গেছে, তো সেই প্রেক্ষাপটে আমাদের জনগণকে যদি স্বস্তি দিতে হয়, যারা আমাদের ভোক্তা, তাদেরকে এটা ইনফ্লেশনটা যদি 7 বা 6 বা 8-এর কাছাকাছি একটু নামিয়ে আনতে হয়, তাহলে আসলে এইটা একটা টুলস যদি আমরা বলি। এটার দুইটা দিকে ইফেক্ট আছে। একটা হচ্ছে জেনারেলি যখনই নীতি সুদ হার বাড়ায়, তখন দেখা যায় যে ডিপোজিটর যারা আছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ডিপোজিটর থেকে শুরু করে সারা বাংলাদেশ ব্যাপী যারা সঞ্চয় করেন, তাদের সুদ হার বাড়ে। ফলে তারা ডিপোজিটও একটু আগ্রহী হয় বেশি, এবং তাদের ক্ষেত্রে তারা একটু ইনকামটাও বেশি করেন। এটার আরেকটা সাইড আছে, যারা অ্যাসেট সাইড বলি আমরা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, যারা আমাদের ব্যবসায়ী সম্প্রদায় আছেন, তাদের ক্ষেত্রেও এটার একটা ইম্প্যাক্ট করে। দেখা যায় যে যেহেতু কস্ট অফ ডিপোজিট বেড়ে যায় জেনারেলি নীতি সুদ হার বাড়ালে, জেনারেলি দেখা যায় সেই অনুযায়ী দেখা যায় যে আবার ওই যে অ্যাডভান্সের ক্ষেত্রেও এটার একটা ইম্প্যাক্ট পড়ে। তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই ইম্প্যাক্টটা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে হয়তো এত বেশি না, কিন্তু আসলে ইম্প্যাক্টটা যেহেতু মেনি ফোল্ড দিক থেকে ইম্প্যাক্টটা এসছে, কারণ এর আগে 6-9 ছিল, মানে আমাদের ডিপোজিটের রেট 6 ফিক্স করা ছিল, 9 ফিক্স ছিল দীর্ঘদিন। একটা অনেক ইনভেস্টরই আছেন, ব্যবসায়ীরা আছেন, ওইটা হিসেবে তারা পরিকল্পনা করেছিলেন। সেটা আমরা মার্কেটে ছেড়েছি, এটা আসলে যুগোপযোগী হয়েছে। মার্কেটে ছাড়তে যেহেতু ডিমান্ড এবং মানি সাপ্লাইয়ের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন ছিল, মানে একটা পার্থক্য ছিল, ফলে জেনারেলি ডিপোজিটের রেট এবং অ্যাডভান্সের রেট দুটোই জাম্প করে 14 থেকে 16-র মধ্যে চলে যায়। অনেক ব্যাংকের ক্ষেত্রে 16, আমাদের বড় বড় ব্যাংকের ক্ষেত্রে হয়তো 14-13 এরকম আছে, অবস্থান করছে, আরো কমও আছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে। আর ডিপোজিটের রেটটাও আমরা দেখছি যে এটা আপার ট্রেন্ড আছে। মানে যখন আমরা হোলসেল ডিপোজিট নিচ্ছি কোনো সংস্থা থেকে, তখন দেখা যাচ্ছে দে আর ডিমান্ডিং ফর 11 অর মোর দেন 11। হয়তো খুব ভালো ব্যাংক যারা হচ্ছে, তারা 10.5-10 এরকমের মধ্যে পাচ্ছে। তো এই জায়গাটার মধ্যে একটা বেসিক্যালি একটা জাম্প হয়েছে। আরেকটা হয়েছে যে যেহেতু ইকোনমিক একটা পরিবর্তন, তারপরে পলিটিক্যাল পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে বিভিন্ন কারণে। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু এর মধ্যে অনেক বেড়েছে। তো সেইখানেও একটা ইম্প্যাক্ট হয়েছে, 84 থেকে ধরেন 120, এইটার একটা ইম্প্যাক্ট এটার মধ্যে আছে। তো তারপরে অনেক ক্ষেত্রে হয়তো এলসি সেভাবে করতে পারেনি। তো এই সবগুলো ইফেক্ট কিন্তু একসাথে এসে ফলে এটার মধ্যে ব্যবসায়ীদের মধ্যে এরও একটা নেতিবাচক ইম্প্যাক্ট পড়েছে। তার ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লেশন, আমাদের দেশের ইনফ্লেশন, আর সেই সাথে রিসিশন কিছুটা ছিল, আবার সেই সাথে ডলার রেটের পরিবর্তন, এই মানে মিলে সবকিছু মিলে আসলে একটা সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় ব্যবসা খাতে একটা প্রভাব তো তার পড়বেই। আপনি থাকুন আমাদের সাথে। KSM মুস্তাফিজুর রহমান, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, এমনিতেই আমরা বিনিয়োগ সংকট আছে আমাদের দেশের শিল্প খাত, তার মধ্যে আবার এত সংস্কার করা সত্ত্বেও এর মধ্যে আবার যদি সুদ হার যেটা বেড়ে যায়, সেক্ষেত্রে ঋণ নির্ভর যে শিল্প খাতগুলো আছে আমাদের দেশে, তাদের ক্ষেত্রে আসলে প্রভাবটা কেমন পড়বে? ধন্যবাদ। আপনার ব্যবসায়ী যারা, তাদেরকে তো ব্যাংক থেকে বা ক্যাপিটাল মার্কেট থেকে অথবা বন্ড মার্কেট থেকে, যদিও বন্ড মার্কেট আমাদের দেশে নাই, তাদের অর্থের প্রয়োজন হয়। এখন যে লোনটা, কিন্তু এর কস্ট অফ ক্যাপিটাল যেটাকে বলা হয়, যে আমি মুদ্রাটা যে আমাকে ক্রয় করতে হচ্ছে, এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে
এর প্রতি মিনিটে এর একটা খরচ আছে। এটা যদি আপনার উচ্চ সুদ হারে যদি আমাদেরকে অর্থকে যদি বোরিং করতে হয়, তাহলে কিন্তু আমাদের বিজনেসের কস্টটাও বেড়ে যাবে। এবং একটা বিনিয়োগকারী তিনি তো ধরেন মেশিন কিনতেছে, র মেটেরিয়াল কিনতেছে, অবকাঠামো তৈরি করতেছে, সবকিছুতে তার যে অর্থের প্রয়োজন, সে অর্থটা দীর্ঘমেয়াদী শিল্প করতে গেলে অর্থটা কোথায় পাবে? আমাদের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যাংক থেকেই আমাদেরকে অর্থটা বরোইং করতে হয়। তো রেট অফ ইন্টারেস্ট বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে এটা বিনিয়োগ বেশি হবে। বিনিয়োগ যখন বেশি হবে, তখন স্বাভাবিক কারণে কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং কর্মসংস্থানের সাথেই কিন্তু দারিদ্র্য বিমোচনের সম্পর্ক আছে। এবং আমাদের অর্থনীতিকে পরিমাপ স্বীকৃত যে বিষয়টা, সেটা কিন্তু হলো জিডিপি। ভাবে কি পরিমাণ পণ্য এবং সেবা খাত থেকে আমাদের উৎপন্ন হচ্ছে, এটাই হলো অর্থনীতিকে পরিমাপ করার একটা স্বীকৃত জায়গা। তা আপনি যদি বিনিয়োগ যদি কমে যায়, তাহলে আলটিমেটলি কিন্তু এটা জিডিপিতে যে এর ইম্প্যাক্ট পড়বে। তো এটা পরিমাপ করা, এবং আমাদের দেশের রাষ্ট্র যারা চালায়, ধরুন সরকারের যিনি প্রধান আছে, বাংলাদেশের রিজার্ভ ব্যাংক, তাদের কিন্তু জিডিপি দিয়েই বুঝতে পারবে যে আমার এটা ইনফ্লেশনে যাচ্ছে নাকি রিসেশনে যাচ্ছে, সংকুচিত মুদ্রা অর্থনীতি হবে নাকি এটা এক্সপানশন করতে হবে। সেগুলোর সাথে কিন্তু সরাসরি আপনার বিনিয়োগের সম্পর্ক এবং ব্যাংকের রেট অফ ইন্টারেস্টের সম্পর্ক রয়ে গেছে। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। মোহাম্মদ আলী, আপনার কাছে এবার যে বিষয়টি রাখতে চাই সেটি হচ্ছে KSM মুস্তাফিজুর রহমান বেশ অল্প ভাষায় বেশ প্রাঞ্জলভাবে তুলে ধরলো আসলে তার পর্যবেক্ষণগুলি। তার পর্যবেক্ষণ নিরিখে যদি আমি বলতে চাই যে আসলে বিনিয়োগ যদি ব্যবসায়ী বিনিয়োগ যদি না করে সুদহার যদি বেড়ে যায়, সেক্ষেত্রে ব্যাংক হয়তো সুদহার বাড়লে ব্যাংক সাময়িকভাবে হয়তো লাভজনক হলেও হতে পারে, কিন্তু বিনিয়োগ যদি না হয়, ব্যবসা যদি না হয়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আসলে প্রভাবটা কি হতে পারে? আসলে সুদহার বাড়াটা মানে মানে আমার কাছে যেটা আমি পার্সোনালি ফিল করি, যে 12% বর্তমান সিচুয়েশনে 12% উপরে যদি উঠে যায়, 13-14 যেটাই হোক, এটা আসলে যারা বিনিয়োগকারী তাদের জন্য কষ্টসাধ্য পে করা। তারা যদি ধরেন খুব বাড়িয়ে ফেলে, পে করতে পারলো না, তাহলে আলটিমেট ইম্প্যাক্ট হচ্ছে এই লোনগুলো, অনেক লোনগুলোই নন পারফর্মিং হয়ে যায়। নন পারফর্মিং হয়ে গেলে কিন্তু আসলে ইনকাম তো হবেই না, জিরো ইনকাম হবে, এবং সেই সাথে তার জন্য প্রভিশন রাখতে হবে, আমাদের ব্যালেন্স শিট খারাপ হবে। এবং এটার জন্য ব্যাংকগুলোকে আমাদেরকে একটা ট্রেড অফ করতে হবে, যে আসলে প্রতিটা পার্টি অনুযায়ী আমরা বিবেচনা করি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমাদের এই জায়গাটাতে আমরা দেখি যে নীতি সুধার যেটা আছে, সেই জায়গাটাতে যেন আমরা সর্বনিম্ন থাকি, যেমন 10.5 হয়ে গেলে 10.5 এরকম থাকি, বা 11 থাকি, তারপরে 12-13-র মধ্যে ম্যাক্সিমাম লোনটা যেন রাখার চেষ্টা করি। যতদূর সম্ভব এটা চেষ্টা করা উচিত, কারণ হচ্ছে স্ট্যাগারিং করবে, নন পারফর্মিং হবে, এনপিএল বেড়ে যাবে, এটাও একটা। আরেকটা ইস্যু, যখন নীতি সুধার এবং এমনি নর্মালি সুধার বেড়ে যায়, তখন জেনারেলি ডিএমআরই কম হয়। ডিএমআরই কম হওয়া মানে হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যায়, যেটার সাথে জিডিপির একটা ইম্প্যাক্ট আছে। নতুন প্রজেক্টের জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর। এটা হচ্ছে ডিমান্ড কত, আমাদের যে প্রোডাক্ট পণ্য তৈরি হচ্ছে তার ডিমান্ডটা কতখানি, মার্কেটে মার্জিন কত থাকে, তারপরে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হলে এক্সপোর্টের বায়ারের পরিমাণটা কত, সেখানে বায়ার কতটা চাচ্ছে, রাজনৈতিক অবস্থানটা কিরকম, সেটা কি স্টেবল ভাবছে কিনা, শ্রমিক আন্দোলন হচ্ছে কিনা, এই সব কিছুর প্রেক্ষাপটে চিন্তা করে কিন্তু আসলে নিউ বিনিয়োগ যায়। এবং তার চেয়ে বড় একটা ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে, আমরা যদি ফিনান্সিয়ালি বলি, সেটা হচ্ছে কস্ট অফ ফান্ড। আমরা যেটা এনপিভি বলি, আইআরআর বলি, পেব্যাক পিরিয়ড বলি, সবগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রেই আমরা এই জিনিসটাকে কিন্তু ব্যবসায়ীরাও যেমন গুরুত্ব দেয়, ব্যাংকও দেখে যে তাদের আইআরআর কত, এনপিভি কত, এই কথা। এবং আমার ধারণা যে ধরেন সকল খরচ করে আইআরআর, এনপিভি এটা 15% বা 16% বর্তমান ইকোনমিক সিচুয়েশন বেশ কঠিন। ফলে সব এর মধ্যে যদি 12-13% যদি ব্যাংকে দিতে হয়, তাহলে আসলে খুব বেশি মার্জিন ব্যবসায়ীদের থাকে না। তো এই জায়গাটার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ ব্যাংক বা সরকারকে একটা হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হচ্ছে, আপামর জনসাধারণের কথা চিন্তা করতে হচ্ছে, ইনফ্লেশনের কথাটা চিন্তা করতে হচ্ছে, সেই জন্য হয়তো তাদেরকে এই নীতি সুধার আর একটু বাড়ানোর চিন্তা করতে হচ্ছে। তো আমার ধারণার মতে যে নীতি সুধার বাড়লে এবং রেট ইন্টারেস্ট যদি বেড়ে যায়,
বা আমাদেরকে বাড়াতে হয় বা ডিপোজিটের রেট বেড়ে যায় সেই কারণে, তাহলে কিন্তু আসলেই ব্যবসায়ীদের জন্য এটা কষ্টকর হবে এবং এর এক্সপানশন, এমপ্লয়মেন্ট, জিডিপি, যেটা গ্রোথের কিছু কিছু ইম্প্যাক্ট সেখানে পড়তে পারে। নিশ্চয়ই। মোহাম্মদ আলী এবং KSM মুস্তাফিজুর রহমান, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনায় ফিরব। দর্শক, বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংক ঋণের সুদ বাড়লে ক্ষতি কি। আমরা ফিরছি আলোচনায়। KSM মুস্তাফিজুর রহমান, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বর্তমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট, আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় যে সুদ হার বাড়িয়ে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কি সম্ভব? সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হলো সহজ পদ্ধতি। যখন আমাদের দেশের অর্থনীতি ক্ষেত্রে বা অর্থনীতিবিদরা যখন মনে করে যে টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে মুদ্রাস্ফীতি হয়, আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে আপনার টাকার যে মানি সাপ্লাই, যে বাজারে যে মানি সাপ্লাই আছে, সরবরাহ বেড়ে যাওয়ার কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে, পারচেজিং পাওয়ার কমে গেছে বলে বাজারে দ্রব্যমূল্য তার প্রভাব পড়েছে ঋণাত্মক। সেই কারণে মনে করা হয় যে আমরা যদি মুদ্রা সংকোচনমূলক মুদ্রা নীতি যদি আমরা গ্রহণ করি, অথবা যদি ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট যদি আমরা বাড়িয়ে দেই, তাহলে টাকার ক্রয় ক্ষমতার ক্ষেত্রে এটা প্রভাব পড়বে এবং এটা ইনফ্লেশন কমে যাবে। এটা হলো আপনার অর্থনীতির সহজ সমীকরণ থেকে অর্থনীতিবিদরা এটা প্রেসক্রাইব করে। গভর্নমেন্টের তো রোল অর্থনীতিতে মনিটরিং পলিসি, ফিসক্যাল পলিসি, এগুলো দ্বারাই অর্থনীতি বা বাজার নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এর বাহিরে যেটা করা যায় সেটা হলো আপনার লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল প্রোডাকশন। যেহেতু জিডিপি যেহেতু সর্বস্বীকৃত একটি সংখ্যা যেটা দ্বারা অর্থনীতির স্বাস্থ্যকে পরিমাপ করা যায়, তাহলে সেখানে আপনি যদি ইনফ্লেশন কমাতে চান তাহলে আপনার লোকাল প্রোডাকশন বাড়াতে হবে, লোকাল প্রোডাকশন, লোকাল ইন্ডাস্ট্রি করতে হবে। তা আমাদের দেশের অগ্রাধিকার খাত শিল্পগুলো কোনগুলো, আমদানির বিকল্প কোন কোন পণ্য এই দেশে হতে পারে, সেটাকে চিহ্নিত করা সরকারের কাজ। এটা কিন্তু ব্যবসায়ীর কাজ না। কোনো ব্যবসায়ী নেতাকে কিন্তু চিন্তা করার প্রয়োজন নাই যে সে হয়তো ভাবতে পারে যে আমি ইনভেস্টমেন্টটা কোথায় করব, কিন্তু কোথায় আমি ইনভেস্টমেন্টটা করব এটা গভর্নমেন্টকে প্রায়োরিটি সেক্টর ঠিক করে দিতে হবে। যদি ধারণা করা হয় যে আমাদের দেশের অর্থনীতির ধরেন শিল্প খাত, কৃষি খাত, এরকম সেবা খাত আছে, আপনি কোন সেক্টরকে গভর্নমেন্ট আগামী 5 বছরে বা 10 বছরে এটা স্বয়ংসম্পূর্ণ করতে চায়, যদি কৃষিকে যদি নির্ধারণ করে থাকে, তাহলে কৃষির যেগুলো আমদানি হয়ে যে সমস্ত পণ্য আসছে তার বিকল্প পণ্য আমরা এখানে উৎপাদন করব। সেই অগ্রাধিকার শিল্পগুলোকে গভর্নমেন্টকে ঠিক করে দিয়ে সেটাকে অ্যাট্রাকটিভ করে দিতে হবে যাতে বিনিয়োগকারী ঠিক ওই জায়গাতেই বিনিয়োগ করে। এর মধ্য দিয়ে আপনি কিন্তু ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। আমরা যে ইনফ্লেশনের আমরা সংকোচনমূলক মুদ্রা অর্থনীতি নিয়েছি এবং যেখানে আমার ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট আমাদের বৃদ্ধি হচ্ছে। একটু আগে পূবালী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, কিন্তু নন পারফর্মিং লোনের কারণে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে। তো নন পারফর্মিং লোনটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আপনি কেন এখানে যে কারণে যে ব্যক্তি যে কাজে লোনটা নিচ্ছে সেই কাজে এটা ব্যবহৃত হচ্ছে কিনা, আপনি দীর্ঘমেয়াদী যেগুলো শিল্প আপনি করবেন সেই শিল্প আপনি এই কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা নিয়ে এখানে আপনার অন্য ক্যাপিটাল মার্কেট থেকে যারা শিল্পপতি যারা আছে, যারা ভারী শিল্প করতে চায়, তার ব্যাংকের বাইরে থেকে অর্থ সংযোজনের আইন থাকতে হবে। বন্ড মার্কেট নিশ্চয়ই। আপনি থাকুন আমাদের সাথে। মোহাম্মদ আলী শুনলেন KSM মুস্তাফিজুর রহমান, তার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার আলোকে যদি আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। কিছু কি বলেছিলেন? হ্যাঁ, মোহাম্মদ আলী আপনাকে বলছে যে KSM মুস্তাফিজুর রহমান বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, তার আলোকে সবকিছু মিলে আসলে কতটুকু কার্যকর হবে যে সুদ হার বাড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা? সুদ হার তো মূল্যস্ফীতির একটা অনুঘটক, যেটা সৈয়দ ভাইও বললেন যে আসলে ফিসক্যাল পলিসিও এর সাথে ইম্প্যাক্ট। যদি ধরেন আপনি সুদ হার বলিয়ে মানিটারি পলিসি আপনি কন্ট্রাকশনারি করলেন, কিন্তু ফিসক্যাল পলিসি যদি এক্সপানশনারি হয় তাহলে একটা আরেকটাকে নেগেট করে কিন্তু আসলে মূল্যস্ফীতি কমানো যাবে।
অনেকগুলো জায়গাতে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। যেহেতু সুদ হার বাড়িয়ে দিলে হয় কি, যখন ডিপোজিটের রেট অফ ইন্টারেস্ট বেড়ে যায় তখন মানুষ ডিপোজিট করতে পছন্দ করে। তার মানে কি, বাজারে মানি সাপ্লাইটা কমে যায়। এইটা হলো মেজর ইস্যু। আর সেই সাথে বড়োয়াররা যখন এই যে বললাম নিউ ইনভেস্টমেন্টে যায় না, তার মানে মার্কেটে টাকাটা কম যায়, এবং ট্রেজারি বন্ডের রেটটা যখন হায়ার থাকে তখন ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরে ইনভেস্ট না করে ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে। দ্যাট মিনস মানি সাপ্লাইটা আউটসাইড দ্য ব্যাংক, আউটসাইড দ্য বাংলাদেশ ব্যাংক এই বা গভর্নমেন্টের এজেন্সির বাইরে কম যায়। কিন্তু যে জিনিসগুলো আসলে আমাদেরকে হলিস্টিক্যালি চিন্তা করতে হবে, যে আমাদের তো এমপ্লয়মেন্ট ইস্যুটা চিন্তা করতে হবে। এমপ্লয়মেন্ট ইস্যুটা চিন্তা করতে গেলে আমাদের এক্সপানশন লাগবে। আমাদের জিডিপির ইস্যুটা চিন্তা করতে হবে, জিডিপির ইস্যুটা চিন্তা করলেও আমাদের বিএমআরই এবং নিউ প্রজেক্ট লাগবে। এবং সেই সাথে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, তার মানে কি ফিসক্যাল পলিসির সাথে মানিটারি পলিসির একটা আহ, সংযোগ এবং ইন লাইন থাকতে হবে। মানে বাংলাদেশের আমাদের একটা কালচার তৈরি হয়ে গেছে যে প্রতি বছর আমরা ডেফিসিট বাজেট করি। সবকিছু এবং মিলিয়ে আসলে শুধু মানে নীতি সুধার বাড়ানো নয়, সাথে সাথে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলোকেও সুশাসন নিশ্চিত করতে হবে। তাহলে হয়তো মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির কথা যেটা বলছে সেটা নিয়ন্ত্রণ করা যাবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টালিক হাতে আজ এ পর্যন্ত। দেখা হবে আগামী পর্ব অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।